আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সকাল থেকে ঝুম বৃষ্টি আকাশ কালো করে দিনটাকে আঁধারে ঘিরে নিয়েছে। কাল রাত থেকে এলাকায় বিদ্যুৎ নেই, কারো ফোনে এক ফোঁটা চার্জও নেই। শিশির অনু লন্ডনে পৌঁছেছে আজ 3 দিন হলো, কিন্তু শিশিরের যোগাযোগ হয়েছে কাল সন্ধ্যাতে। ছেলে সহি সালামতে পৌঁছে গেছে কথাটা শুনতেই যেন শরীর ঝরঝরে হয়ে উঠেছে আহসানুল্লাহর। শিশির তার জন্য বরাদ্দ জায়গাতেই গিয়ে উঠেছে এবং সপ্তাহের শুরুতেই সে ক্লাস জয়েন করবে। বাড়ির পরিবেশ আগের মতোই আছে, শুধু শিফার মনটা আগের চেয়ে বেশি ভয়ার্ত হয়ে গেছে। আগে তো ছেলে এক দেশে ছিল, বিপদে আপদে বাড়ি এসেছে, জ্বর সর্দিতেও নিজে না পারলেও ছেলের বাবাকে পাঠিয়ে দিয়েছে দেখার জন্য, কিন্তু এখন তো আর তা সম্ভব নয়। এতেই আরও ভয় চিন্তা দুটোই বেড়ে গেছে। আজ সকালে আহসান দোকানে যাওয়ার সময় কিছু একটা বলতে চেয়েছিল শরৎকে নিয়ে, পরে আবার থেমে গেল। ভাবি বাড়ি এলে মনে করাবে একটা আলোচনা করার আছে তোমাদের সাথে। শরৎকে আমি কখনো শুধু ভাতিজা বলে ভাবিনি, নিজের বড় সন্তান তাকে এই মনে করি, তাই একটা সিদ্ধান্ত নিয়েছি তার জন্য। শিফাও ছেলেকে নিয়ে চিন্তিত বলে খুব একটা কৌতূহল নিয়ে আর জেরা করেনি। দোকানের শাটার টেনে অর্ধেকটা নামিয়ে রেখেছে শরৎ। কাকার দোকানের শাটারটা সে নিজেই নামিয়ে দিয়ে এসেছে বৃষ্টি দেখে। সবেমাত্র শরীরটা ভালো হয়েছে কাকার, তাই সে সাবধান থাকতে বলে দোকান থেকে বের হতে দেয়নি শাটার লাগাতে। যদি বৃষ্টির ছাট লেগে জর্জরি হয়। আহসানের তখন মনে হয়েছিল শরৎকে একবার সরাসরি প্রশ্ন করবে আর তার ব্যাপারটা নিয়ে। ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের মাঝে গোপন কিছু থাকলেও সেখানে তাদের করার কিছু নেই, তবে তা প্রকাশ্যে ঝড় তোলার মতো হলে নিজেদের সচেতনতার সাথে সেই ব্যাপারগুলো সামলে নেওয়াই বুদ্ধিমানের মতো কাজ হবে। ভাবি গেছে মেয়ের বাড়ি 2 দিনের জন্য, তিনি ফিরলেই কথা বলে একটা ব্যবস্থা নিতে হবে। আলতারাও খুব শিগগির ফাইনাল পরীক্ষা, তারপর তো বাড়ি চলে আসবে অনেক দিনের জন্য হয়তো। শরৎ গিয়ে বসে আছে নিজের আসনে, আধখোলা শাটার দিয়ে সে বৃষ্টি দেখছে আর অন্যমনস্ক হয়ে ভাবছে সোহার কথা। সেদিন এয়ারপোর্ট থেকে ফেরার সময় না চাইতেও সোহাকে বলতে হলো চলো একসাথেই বের হই। সিএনজি ডেকে দুজনেই উঠে বসেছিল পাশাপাশি। ভদ্রতার খাতিরেই শরৎ জিজ্ঞেস করেছিল, কেমন আছো, নাস্তা করেছো? সোহা জবাবে বলেছিল সে ঠিক আছে, নাস্তার কথা কিছু বলেনি। শরৎ ভাবল বলবে চলো তবে কোথাও নেমে কিছু খেয়ে নাও, কিন্তু তার আর সে সুযোগ হয়নি। বড় অকস্মাৎ পাশ থেকে জড়িয়ে ধরেছিল সোহা শরৎকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে শরৎ তাকে এড়ানোর চেষ্টা করতেই টের পেল সে কান্না করছে ফুপিয়ে। সে বুঝতে পারছিল তার মতো সিএনজিওয়ালাও প্রথমে ভড়কেছে এবং পরে লোকটা উপভোগ করে মিটমিটিয়ে হাসছে আয়নায় তাকিয়ে। এমতো অবস্থায় অপ্রস্তুত হয়ে পড়েছে শরৎ। তার ধারণাই নেই এমন মুহূর্তে ঠিক কোন কাজটা করা উচিত, তবে এমন সিচুয়েশনে বেশিক্ষণ থাকাটাও অশোভন। কয়েক সেকেন্ডে আকাশ পাতাল ভেবে সে সোহার মাথায় হাত রাখলো, আলতো বুঝিয়ে সে ডাকলো, সোহা থামো, স্বাভাবিক হও প্লিজ, থামো। আলতো করে মাথায় হাত বুলিয়ে শরৎ সোহাকে শান্ত হবার সময় দেয়। হঠাৎ সোহা আবার সোজা হয়ে বসে, যেমনটা অকস্মাৎ জড়িয়ে ধরেছিল। চোখের পানি মুছতে মুছতে সরি বলল শরৎকে। শরৎ হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে যায়। সিএনজিওয়ালাকে বলে সামনে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে দেখলে দাঁড়াতে। কিছু দূর যেতেই একটা ক্যাফে কাম রেস্টুরেন্টের সামনে সিএনজি দাঁড় করায়। ভাড়া মিটিয়ে সোহাকে নামতে বলে ক্যাফের দিকে হাঁটতে থাকে শরৎ। এত কিছুর মধ্যেও শরৎ সোহাকে নিয়ে ক্যাফেতে বসার জন্য কোনো অনুমতি নেবার প্রয়োজন মনে করেনি, যেন সে ভাবছে আজই তার ভেতরের ক্ষতের কথা জানানো উচিত। হৃদয় ভাঙার যে ক্ষত এবং যন্ত্রণা শরৎ অনুভব করে, সে চায় না তার মতো সোহাও সেই একই অনুভূতিতে দংশিত হতে থাকুক। এসব ভাবতে ভাবতেই তারা এক কোণের একটা ডাবল চেয়ার টেবিলে বসে পড়ে। শরৎ ওয়েটারকে ডেকে 2টো কফির অর্ডার দেওয়ার আগে পর্যন্ত কোনো কথা বলে না সোহা। অর্ডার নিয়ে ওয়েটার চলে যেতেই শরৎ বলতে শুরু করে তার নিজের প্রতারিত হবার কথা। অলির সাথে জুড়ে থাকা তার অতীতটাকে পরতে পরতে খুলে যেন চোখের সামনে তুলে ধরেছে। সোহা সব শুনে কিছু মুহূর্ত নির্বাক রইল। পর মুহূর্তে সে বলতে লাগলো অতীতের কোনো কিছু নিয়ে তার মাথা ঘামানোর নেই।
সে বর্তমানটাতে বাঁচতে চায় শরতের সাথে। দীর্ঘ সময়ের কথোপকথনে শরৎ নাকাল হলো সোহার সামনে। তার দেওয়া যুক্তি ছিল শরৎ কখনোই শহরে জীবনে পা বাড়াবে না, আর সোহার পক্ষেও সম্ভব নয় গ্রাম্য জীবনে নিজেকে মানিয়ে নেওয়া। মানুষ পরিকল্পনা যত সহজে করতে পারে, জীবনটাকে তত সহজে চালিয়ে নিতে পারে না। মুখে আওড়ানো বলিকে বাস্তব রূপ দেওয়া সবার সাধ্যে নেই। শরতের এ কথার জবাবে অবশ্য সোহা বলেছিল, তবুও মানুষ চেষ্টা চালায়। সম্পর্ক কোনো স্বল্পমেয়াদের প্রজেক্ট নয় যেটা চেষ্টা করে দেখলাম, না চললে স্থগিত করে অন্য পন্থা অবলম্বন করলাম। শরৎ এমন করে বোঝাতে চেয়েছিল সোহাকে, কিন্তু সে মানেনি কোনো যুক্তি, বরং নিজেই বলে অন্য পন্থাও অবলম্বন করে মানুষ। তার মানে তুমি কি ভাবছো আমি জীবনটাকে তেমন পন্থায় চালিয়ে দেখবো তোমার কথা শুনে? শরতের এবারের কথাটা সম্পূর্ণ কটাক্ষ করে বলা, তাতে বিন্দু পরিমাণ সন্দেহ ছিল না সোহার। সে আর কথা বাড়ালো না, চুপচাপ ক্যাফে থেকে বেরিয়ে গেল। বেয়ারা কফি নিয়ে এলে শরৎ বিল মিটিয়ে বেরিয়ে গেল। টেবিলে পড়ে রইল গরম 2 কাপ কফি, দুজনের যুক্তিতর্কের নীরব সমর্থন হয়ে। শরতের অবচেতন মন বারংবার এই মুহূর্তগুলোকেই এখন স্মৃতিচারণ করে চলেছে। এর মাঝে সোহা 2 দিন কলও করেছে, শরৎ রিসিভও করেছে। কেন করেছে তা নিজেও জানে না, শুধু নিশ্চুপ ফোন কানে চেপে রেখেছে। অথচ মেয়েটা একটা রা করেনি, যেন দুজনে মিলে পায়তারা করেছে নীরবতাকে শাস্তি দেওয়ার। ক্লাস জয়েন করার পর আরও 3 দিন বাকি শিশির অনুর। 3 দিনেই শিশির নিজস্ব জায়গা থাকার জন্য এবং আশেপাশের কিছু জায়গা জুড়ে নিজেকে পরিচিত করে তুলেছে। তার গ্রাম থেকে ঢাকায় গিয়ে যতটা সময় লেগেছিল, এখানে যেন ততটাও লাগেনি। তবে এই 3 দিনে একবারও দেখা হয়নি অনুর সাথে, সুযোগই হয়নি। তারপর অনু উঠেছে লন্ডনে তার রিলেটিভের অ্যাপার্টমেন্টে। লন্ডন থেকে প্রায় 55 মাইলের দূরত্ব ক্যামব্রিজের কিং ক্রস স্টেশন থেকে 20 পাউন্ডস যাতায়াত খরচ, তাও কিনা টিকিট সপ্তাহখানেক আগেই কনফার্ম করতে হয়। অবশ্য খরচ বাড়িয়ে সেটা আরেকটু দ্রুত ব্যবস্থা করা হয়তো সম্ভব, কিন্তু অনুর ভাবনা তার রোজকার ক্লাস নিয়ে। 9টা 5টা ক্লাস, প্রায় ঘন্টাখানেক জার্নি, এসবে তার বোধহয় পড়াশোনার আগ্রহটাই মরে যাবে। 3 দিনে মাত্র 2 বার কথা হয়েছে তার শিশিরের সাথে, আর 2 বারই সে শিশিরকে বলেছে যে করেই হোক একটা থাকার জায়গা জোগাড় করতে। সে ক্যামব্রিজের আশেপাশেই থাকতে চায়। তার তো ফান্ড ঝামেলা নেই, বাবার পয়সা নিবে কয়েক মাস পর। এরপর সে তার কাজিনকে বলে রেখেছে কিছু একটা করতে চায়। কিন্তু শিশিরের এখানে অবস্থান কচু পাতার পানির মতো, একটু ভুল হলেই ক্ষতি অপূরণীয় হবে। সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ এদেশ থেকে তাকে সফলতা নিয়েই ফিরতে হবে। কিন্তু কি করে? মাত্র 3 দিনের জীবন বিষাক্ত ঠেকছে তার কাছে। চোখের সামনে যার জন্ম, বেড়ে ওঠা, সেই ছোট্ট মেয়েটার ভাবনায় তার দিনরাত্রি তমসায় ঠেকে গেছে। সুদূরে দেহ নিয়ে পড়ে থাকা শিশিরের মন পড়ে আছে ওই ছোট্ট মেয়েটার দ্বারে। কি ভুল করেছিল সে ওই দিন? আসছি বলেও কেন এলো না আলতা তার কাছে? তার সকল আয়োজন দাহ্য করে কেন লুকিয়ে রইল তার বিদায় বেলায়? কি ভুল, কোন ভুল, আর কতটা ভুল করেছিল শিশির এ কয়টা দিনে তার হিসেব মিলিয়ে নিতে পারেনি। ফুপু আমার কাছ থেকে যা শুনেছে তাতে তো পরিষ্কার আলতা রিকশায় চড়েছিল শিশিরের কাছে যাবে বলে। তবে কেন সেই আশা শেষ পর্যন্ত অদেখা রইল? কিছুতেই উত্তর মেলাতে পারে না শিশির। সে সোহার সাথে এ নিয়ে কথা বলেছে কয়েকবার, এমনকি সোহাকে আলতার নাম্বার দিয়ে বলেছে একটু যোগাযোগ করে জানাও সে কেন এমন করলো। সোহা একবার বলেছে লাইনে পায়নি, একবার বলেছে আলতার ফোন বন্ধ, আর আজ এই শেষ রাতেও শিশির কল করতে সোহা বলল আলতার ফোন এখনো সুইচড অফ। শিশির সময় দেখল বাংলাদেশে এখন প্রায় দুপুর হয়ে এসেছে। সে এবার নিজেই আলতার নাম্বারে ডায়াল করলো। ভেবেছিল রাগ অভিমান চেপে বসে থাকবে, আলতাকে নিজে থেকে আর কলই করবে না, অথচ মন মানল না। সোহা বলল ফোন বন্ধ, তবুও সে অস্থির মনটাকে সান্ত্বনা দিতেই আলতার নাম্বার ডায়াল করলো। কি আশ্চর্য, আলতার ফোনে কল ঢুকছে, তবে সোহা যে বলল আলতার ফোন বন্ধ। কি হচ্ছে এসব? সে অধৈর্য হয়ে ফোন কানে রেখেছে। কল বেজে চলল 1 বার 2 বার 3 বার, বারবার, অথচ সেটা ওপাশ থেকে কেউ তুলল না। প্রচণ্ড অস্থিরতায় হাত পা গরম হয়ে আসছে আলতার, গাল বেয়ে অঝোর স্রোত বয়ে চলছে তার। পুরো রুমটাতে এলোমেলো পা ফেলে পায়চারি করছে আর তাকাচ্ছে বিছানায় থাকা ফোনটার দিকে। সেখানে স্পষ্ট ভেসে আছে একটা নাম্বার, যার ওপর সেই দেশের নাম যেখানটায় আছে শিশির ভাই। তার বুঝতে একটুও বাকি নেই কলটা কে করেছে, কিন্তু অন্তরের দগদগে ক্ষত নিয়ে এই ফোন রিসিভ করা তার পক্ষে সম্ভব না।
কিশোরী মেয়ের প্রথম আবেগে ধোকার প্রলেপ বড় কঠিন আর গাঢ় হয়। সেই প্রলেপ কি দিন কয়েকের দূরত্বে পাতলা হবে? আলতার বুক ভাঙা কান্নায় ভেতরটা চুরমার হয়ে আসছে। তবুও ঘৃণার আস্তরণ ভেদ করে ফোনটা রিসিভ করার শক্তি পাচ্ছে না সে। অথচ মনটা তো সারাক্ষণ এই দোয়াই করলো যেন শিশির ভাই একটাবার কল দেয়, কল দিয়েই বলে, তোর সাহস তো কম না, আমি দেশ ছেড়েছি অথচ তুই আমায় বিদায় দিতে আসিসনি। তোর কলেজা ঠিক কতখানি বড় হয়েছে, এবার আমি তাই দেখব, তুই অপেক্ষা কর। কিন্তু না, এখন এই কল পেয়ে আর হাত তুলে ফোনটা ধরার ক্ষমতা আর শক্তি তার মন একদমই পাচ্ছে না। কান্নায় চোখ নাগের ডগা রক্ত জবার মতো রক্তিম হয়ে আছে। ফোনের দিকে তাকিয়ে এবার আর নিজেকে সামলাতে না পেরে ফোনটা সে তুলেই নিল। আসন্ন সন্ধ্যার অস্তমিত অতি নরম আলোটা ফুটপাত ধরে আলতাকে ছুঁয়ে যাচ্ছে। পশ্চিমের রং তখন কমলাভ হয়ে আধারে ডুবার প্রস্তুতিতে ব্যস্ত। সেই সাথে মনটাও ব্যস্ত তাকে কাঠ কয়লার মতো জ্বালিয়ে দিতে। আজ কোচিংয়ের জন্য বেরিয়েও সে যেতে পারেনি সেখানে, পা চলছিল না, মন বলছিল বইয়ের পাতায় চোখ রাখলে মস্তিষ্ক কিছুই আহরণ করতে পারবে না সেই বইয়ের পাঠ থেকে। তাই সেখানে নিজের উপস্থিতি জানিয়ে সময়টাকে খুইয়ে দেওয়ার মানে হয় না। ফোনে অনেক টাকার ব্যালেন্স নেই, তবে ইন্টারনেট প্যাকেজ আছে। হঠাৎ মাথায় এলো যে নাম্বারটা থেকে কল এসেছিল সেটা যদি শিশির ভাইয়ের নিজস্ব নম্বরই হয়। পথ চলতে চলতে আলতা ব্যাগ থেকে ফোন বের করলো। দ্রুত সেই নাম্বারটাকে সেভ করে প্রথমে ইমো পরে হোয়াটসঅ্যাপে চেক করলো। ইমো হোয়াটসঅ্যাপ দুটোতেই অ্যাকাউন্ট শো হলো, কিন্তু আফসোস একটাতেও প্রপিকে মানুষের ছবি নেই। একটা প্রপিকে বিশাল বাস্কেটবল গ্রাউন্ড এর ছবি, অন্যটাতে খোলা ময়দানে ঘোড়ার রেস। হতাশ হলো আলতা, দুটোতে পরিচয় পাওয়ার মতো কিছু না পেয়ে, কিন্তু মনে সাহস হারালো না। সাহস হারালে তো তার চলবে না। শিশির ভাইয়ের সাথে একটাবার কথা না হলেই নয় এখন আর। সেদিন যা দেখেছিল অন্তত সেটার কৈফিয়ত নিতেই তাকে কথা বলতেই হবে। এত সহজে তাকে ভুলে যেতে দেবে না সে। কতগুলো বছরের অপ্রকাশ্য ভালোবাসা এতটাও ঠুনকো নয়। শিশির ভাই সেই অনুভূতির উদয়ক্ষণে তার জীবনটাকে নিজের মুঠোয় পুরে নিয়েছিল, আর আজ শহুরে জীবনে এসেই তার অনুভূতিকে অপমান করবে, নিজেকে অন্য কারোর হাতে তুলে দেবে। আর আলতা সেটা চুপচাপ কেন মেনে নেবে? সে তো জোর করেনি তার মনের অন্দরে টেনে নিয়ে আবার তা অন্যের দখলে দিতে হবে। তবে এটা তো প্রতারণাই হলো তার সাথে। আজ কতগুলো বছর সেই যে আলতা একটুখানি মেয়ে, কৈশোরের প্রথম আলোতেই তো শিশির ভাইয়ের আলতা হয়ে সে ভিজেছিল শিশিরে। তবে এখন কেন অনু আসবে সেখানটায়? মনের সাথে যুদ্ধে অপরাজিত হয়ে আলতা সেই নাম্বারটাতে ভয়ে ভয়ে হাই লিখে মেসেজ সেন্ড করলো। যদি শিশির ভাই হয় তবে নিশ্চয়ই এই মেসেজ সিন করতেই তাকে কল দিবে। হাঁটতে হাঁটতে তাকাচ্ছে ফোনের স্ক্রিনে, মেসেজ ডেলিভারি হয়ে গেছে কিন্তু সিন হচ্ছে না। পথ চলতে চলতে কখন যে হোস্টেলে এসে পৌঁছেছে খেয়াল নেই সেদিকে। এখন পর্যন্ত মেসেজটি সিন হয়নি দেখে মন খারাপটা এবার গাঢ় হয়ে উঠল আলতার। চারপাশ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। হোস্টেলে ফিরে নামাজ আদায় করে বই নিয়ে বসলো বিছানায়। খাতা কলম বই নোটস সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, অথচ পড়ায় একটুও মন নেই তার। আম্মা ফোন করেছে বিকেলে একবার, সে কথা বলেনি। কেন জানি তার আজ সারাটা বিকেল মনে হয়েছে কোনো একভাবে শিশির ভাইয়ের কথা হবে, হয়েই যাবে আজ। কিন্তু না, সন্ধেটাও পেরিয়ে যাচ্ছে। ঘরের সামনে একটুখানি লনের মতো জায়গায় আজ গ্রিল পার্টি করছে সোহা। তার ফুপু আর ফুপুর পুরো পরিবার এসেছে সিলেট থেকে। সেই সাথে এসেছে বিলেত ফেরত ফুপাতো ভাই জাহাঙ্গীর। জাহাঙ্গীর দেশে থেকেই ডাক্তারি পড়াশোনা শুরু করলেও পরে সুযোগ পেয়ে লন্ডনে এবং পরে সিঙ্গাপুরেও ছিল। মাত্র কিছুদিন আগেই সে দেশে ফিরেছে, উদ্দেশ্য বিয়ে করে বউ নিয়ে যাওয়া। সোহা তার ফুপি এলে এমনিতেই খুব খুশি হয়ে যায়, আর এবার সাথে সব কাজিনরাও এসেছে, মানে আনন্দ দ্বিগুণ। সোহা আর জাইন দুজনে মিলে আয়োজনটা বেশ জমজমাট করে দিয়েছে, আর একপাশে তা বসে বসে উপভোগ করছে জাহাঙ্গীর। এখানে আসার আগে অবধি সে তার মায়ের ওপর নাখোশ ছিল সোহাকে বিয়ের কথা শুনে। একে তো আপন মামাতো বোন, তার উপর সোহা দেখতে কেমন বাচ্চা বাচ্চা, অন্তত তার পাশে একেবারেই ছোট লাগবে দেখতে। তার অবশ্য এমন ধারণা হয়েছিল মাস কয়েক আগে সোহার ক্যাম্পাসে বন্ধুদের সাথে তোলা কিছু ছবি দেখে। ছবিতে সোহার ফ্রেন্ড অনু, শিশির, অপু, রাহা আরও অনেককে দেখেছে, আর সোহা নিজেই কথা বলতে বলতে ফ্রেন্ডদের পরিচয় দিয়েছিল। কিন্তু আজ এখানে এসে তার ধারণা বদলে গেছে। তার দেখে যাওয়া সোহা এখন বেশ বড় হয়ে গেছে,
ছবিতে যাকে দেখতে 18 মনে হয়, বাস্তবে সে প্রায় 25 ছুঁই ছুঁই, তা চেহারাতে স্পষ্ট। জাহাঙ্গীর বসা থেকে উঠে ঘরে চলে গেল। মাকে দেখতে পেল মামির সাথে বসে গল্প করছে। চোখের চশমাটা ঠেলে ঠিক করে সে ডাকলো একটু দূর থেকেই, আম্মু একটু শুনবে? জাহাঙ্গীরের মা উঠে এসে দাঁড়ালেন ছেলের পাশে। প্রশ্নবোধক চোখে তাকাতেই সে কিছুটা ইতস্তত করে বলে ফেলল, সোহাকে আমার পছন্দ হয়েছে। তুমি মামির সাথে কথা আগাতে পারো, তবে অবশ্যই মামিকে সোহার মতামত জানতে বলবে। জাহাঙ্গীরের কথা মতোই তার মা নিজের ভাই আর ভাইয়ের বউয়ের সাথে কথা বলল সে রাতেই। আর এও বললেন সোহার মতামত জেনে তবেই যেন কথা আগায়। সোহার অমত থাকলে জাহাঙ্গীর আগাবে না, এমনকি সোহার ফুপিও না। শরতের মা মেয়ের বাড়ি থেকে আজ বাড়ি ফিরেছেন। বরাবরের মতোই এসেই তাকে রান্নাঘরে যেতে হয়নি। আজও শিফা রান্না করে রেখেছে। এদিকে জহির আবার খাসির মাংস কিনে এনেছিল বলে নকশি বড় এক বাটি ভরে খাসির মাংসের তরকারিও পাঠিয়েছে। দুপুরে শরৎ আহসানুল্লাহ বাড়ি ফিরলে চারজনে একসাথে খাবার খেতে বসেছে। আহসানুল্লাহ প্লেটে এক টুকরো মাংস নিয়ে মুখে পুরে এক পলক দেখে নিল স্ত্রী, ভাবি আর ভাতিজাকে, তারপর কথা তুলল। আমার নিজের কোনো বোন ছিল না। ভাবি যেদিন এ বাড়ি এলো সেদিন থেকে বোনের অভাব ঘুচে গেল আমার। ভাবি তো বড় বোনের মতো ছিলেন সর্বদা, কিন্তু নকশি যখন এ বাড়ির একজন হলো তখন থেকে ছোট বোনের জায়গাটাও পূরণ হয়ে গেল। আমি ভাবির মতো নকশিকেও বোন হিসেবে যত্ন করেছি, স্নেহ করেছি, আর তাই ভাবছি। শরতের পকেটের ফোন বেজে উঠলে আহসানুল্লাহ কথার মাঝে থেমে গেল। শরৎ ফোন বের করে নাম্বার দেখে বুঝল দোকানের মাল এসে গেছে। তার খাওয়াও তখন শেষ, প্রায় শেষ। 2 লোকমা দ্রুত মুখে পুরে সে বলল এখনই দোকানে যেতে হবে। আহসানুল্লাহ বলতে চাইলেন, এ কথাটা আমার তোকে উদ্দেশ্য করে বলার ছিল, তুই একটু পড়ে যা। কিন্তু তেমনটা আর বলা হলো না। শরৎ চলে গেল কোনো দিকে না তাকিয়ে। জয়তুন অবশ্য আহসানকে বললেন, তুই আরো কি কইবি জানি? বলতেছিলাম শরতের বিয়ের জন্য কি আরো পাত্রী দেখবেন? আরও পাত্রী দেখবেন? প্রশ্নটা কেমন একটু শোনালো জয়তুন আর শিফার কানে। তারা দুজনেই বুঝে নিলেন আহসানুল্লাহ কোথাও মেয়েটে দেখেছে হয়তো, তাই আগে জয়তুনের কাছে জানতে চাইছে এ ব্যাপারে। জয়তুন ভাত মুখে দিতে গিয়েও আবার থামল। ভাই তুল্য দেবরের মুখের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপরে তিনি বলে উঠলেন, তুই কি মায়ারে দেখছস? কোন জায়গার পছন্দ হয়েছে? কথাটা বলতে বলতে আবার শিফার দিকেও তাকালেন জয়তুন। শিফা জায়ের মনোভাব বুঝতে পেরে বলল, আমি কিছু জানি না, আমাকে তো এমন কিছুই বলে নাই। আমি কাউকে কিছু বলি নাই, এজন্য একসাথে আপনাদের বলতে চাইছি, কিন্তু শরৎ তো চলে গেল। তুই আগে আমগো বল, শরৎ তোর কোনো কথা ফালাইব না। জয়তুন আশ্বাস দিয়ে শুনতে চাইলেন। আহসানুল্লাহ আর সময় না নিয়ে বলে দিলেন, আলতার সাথে শরতের বিয়ে হলে কেমন হয় ভাবি? আলতা আমাদের কাছে বড় হয়েছে, আমাদেরই মেয়ে, তাকে যাচাই বাছাইয়ের দরকার পড়বে না, আর সে দেখতো মাশাআল্লাহ। আহসানুল্লাহ কথা শেষ করার আগেই হাত থেমে তরকারির বাটি সহ চামচ পড়ে গেল শিফার। আহসান জয়তুন দুজনে আকস্মিক ঘটনায় ভোরকে তাকান শিফার দিকে। সে অপ্রস্তুত হয়ে জবাব দিল, তরকারি ঝোলে হাত পিছলে পড়ে গেল। ওহ থাক, খাওয়া শেষ করো আগে, পরে এগুলো পরিষ্কার করো। আহসান স্ত্রীর উদ্দেশ্যে কথাটা বলেই আবার ভাবিকে বললেন, আপনি কি বলেন ভাবি? এত সুন্দর প্রস্তাব তো আর হইতেই পারে না রে, তুই কি কর শিফা? শিফা থতমত খেয়ে আছে শরতের জন্য আলতার কথা শুনে। এখনই কি কিছু বলে দেওয়া উচিত নাকি আগে শিশিরের বাবাকে বলবে সে বুঝতে পারছে না। এখন সে হুট করে শিশিরের নাম তুললে ভাবি কি মনে করবে না আমি হিংসা করছি? শিফা বলতে পারল না কিছু, সে শুধুই বলল, ভালোই তো। জয়তুন ভীষণ খুশি হলেন আহসানের দেওয়া প্রস্তাবে। আহসানকে জিজ্ঞেস করলেন নকশিকে কিছু বলেছে কিনা। আহসান লুকিয়ে গেলেন বাজারে বন্ধু রফিকের মুখে কি শুনেছিলেন। শুধু বললেন জহিরকে আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম, এবার আপনারা শরতের কথা শুনে তবেই নকশিকে জানাবো। জয়তুন বলে দিলেন আহসান যেন নিজেই কথা বলে শরতের সাথে, আর তেমনটাই হলো। রাতে দোকান থেকে ফেরার সময় শরৎকে আলতার কথা বলা হলো। শরৎ প্রথম বাক্যের জবাবে না বলে দিল। তার এক কথা, আলতা তার চেয়ে বয়সে অনেক ছোট, তার উপর ছোট থেকে বোনের মতো আদর স্নেহে বড় করেছে। এখন এমন কিছু ভাবতেও তার অস্বস্তি হবে। শরতের জবাব শুনে আহসান প্রথমে একটু অবাকই হলো। রফিক যেমনটা বলেছে তেমন কিছু হলে তো শরৎ এক বাক্যেই না বলতো না। নিশ্চয়ই এখানে রফিক তাকে বলা কথাটা শরৎকে বলে দিল।
লন্ডনের সেই নম্বরটিতে আলতা মেসেজ করেছে আজ 2 দিন হলো, কোনো রেসপন্স আসেনি বলে এবার সে অধৈর্য হয়ে নিজেই কল দিয়ে বসল। প্রথমে কল রিসিভ হলো না, আলতা হতাশ হলো। চোখে তার জমে উঠল শিশির কণার মতো অশ্রুবিন্দু। কিন্তু মন যে মানে না, তাই সে পুনরায় কল দিল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, ভেতরে ভেতরে তৃষ্ণা একটিমাত্র কণ্ঠ শোনার অপেক্ষায়। দ্বিতীয়বার কল বাজার প্রায় 2 সেকেন্ডেই তার রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো একটা পুরুষ কণ্ঠ। হ্যালো। অপরিচিত কণ্ঠস্বর। আলতা বুঝতে পারল নম্বরটি কাঙ্ক্ষিত নম্বর নয়, কিন্তু এখন তো থেমে গেলে চলবে না। ততক্ষণে ওপাশ থেকে আরও একবার হ্যালো শব্দটি উচ্চারিত হলো ব্রিটিশ অ্যাকসেন্টে। আলতা ইংরেজি ভাষায় একটানা কথা বলতে জানে না, কিন্তু ওপাশের ব্যক্তিটি হয়তো ইংলিশ না বলে তার হেল্প করতে পারবে না। নিজের জানা শব্দগুচ্ছ মিলিয়ে সে বলল, I am Aisha from Bangladesh. বাংলাদেশ? ওপাশ থেকে ভাঙা উচ্চারণে দেশের নামটা উচ্চারণ করে ব্যক্তিটি আবার বলল, ও আই সি, ইউ ওয়ান্ট টু টক শিশির? Shishir. Yes, I want to talk Shishir. Please, can you help me? আলতা মনে মনে উপরওয়ালার শুকরিয়া জানায়। এতটুকু তো হয়েই গেল, লোকটা শিশির ভাইয়ের পরিচিত। কিন্তু এখনও যে অপেক্ষা, কথা বলার সুযোগ হয় কি না। ওপাশের ব্যক্তিটি মাত্র 30 সেকেন্ডের বিরতিতে বলে উঠল, ওয়েট আ মিনিট, হি ইজ কামিং। হ্যালো আলতা। সত্যি মিনিট খানেকের মাথায় ভেসে এলো ওই আজন্মকালের চেনা কণ্ঠটি, এবং সেই সাথে ভিজে উঠল আলতার কপল। যেন প্রতীক্ষায় ছিল তারা শিশির ডাকবে আর তারা বর্ষণে ভিজে শীতল হবে। আলতা হ্যালোর জবাবে ডুকরে কেঁদে উঠল। চেয়েও গলা দিয়ে অন্য কোনো স্বর বের হলো না তার। আজ গুনে গুনে পুরো 6টা দিন পেরিয়ে গেছে তাদের বিচ্ছেদের। হ্যাঁ, বিচ্ছেদই বটে। যে মানুষটার সাথে কথা না বলে একটা দিন কাটানো মুশকিল, সেই মানুষটির সাথে আজ 6 দিন পর কথা হচ্ছে। আলতার কান্নার আওয়াজ শিশিরের কানে পৌঁছতেই সে ধমকে উঠল, এই বেয়াদব, এখন কাঁদছিস কেন? আমাকে কষ্ট দেওয়ার সময় কান্না পাই নাই? চুপ, একদম চুপ, একদম কাঁদবি না, নইলে আমি এসে তোর গলা টিপে ধরবো। শিশিরের ধমক আর শাসানিতে যেন আরও বেড়ে গেল কান্নাটা। কিন্তু ওদিকে তারও যে হাতের সময় কম। সে অস্থির হয়ে আলতাকে থামানোর চেষ্টা করল। কান্না থামা তুই, তুই না আমার লক্ষ্মী শোনা, প্লিজ কথা শোন। এই ফোনটা আমার না, আমি আজই নিজস্ব সিম পেয়েছি, তোকে আর ঘন্টা 3-এর মধ্যে কল দিব। প্লিজ কাঁদিস না, আমার কিন্তু কষ্ট হচ্ছে। আমি ফোন রাখছি, কেমন? তুই কাঁদলে কিন্তু আমি থাকতে পারবো না। আলতা কান্না থামানোর চেষ্টায় দাঁতে দাঁত চেপে ঠোঁট কামড়ে ধরল, কিন্তু কান্না তো থামার নয় তা বুঝতে পেরে শিশিরও উদ্বাস্ত হয়ে গেল। এদিকে তার হাতেও সময় নেই, কলটা কাটতেই হবে। তাই সে একটা বাক্য উচ্চারণ করেই ফোন কাটবে বলে সিদ্ধান্ত নিল। ভালোবাসি তো তোকে, আর কত কাঁদবি? স্বপ্নের মতো কেটে গেছে আলতার 5টি ঘন্টা। শিশিরের সাথে যখন কথা হলো তখন দেশে বিকেল ফুরিয়ে এসেছিল। ঘড়ির কাঁটায় সময় তখন 6:45 আর এখন 11:15। আলতার চোখে আজ কতগুলো দিন ধরে ঘুম নেই। আজও হয়তো থাকতো না শিশিরের কণ্ঠ না শুনতে পারলে, কিন্তু এখন সব কথা জানার আগেই মনে প্রশান্তির হাওয়া বইছে। শিশিরের বলা ভালোবাসার উক্তি সারাটাক্ষণ রুমঝুম ছন্দে বেজে চলেছে তার কানে। শিশিরের কল এলো রাত 12টায়। আলতা ফোন হাতে ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেছে। হঠাৎ করেই কলটা এলে আলতার নম্বর দেখে চিনতে পারল না, কিন্তু স্ক্রিনে স্পষ্ট ভেসে আছে লন্ডন নামটা। আর অপেক্ষা না করেই সে রিসিভ করে ফেলল, কিন্তু হ্যালো বলল না। শিশির সেকেন্ড কয়েক অপেক্ষায় রইল জবাবের, তারপর নিজেই বলল, ঘুমিয়ে পড়েছিলি? মন বলল জবাব দেই, আমি ঘুমালেই বাকি, জেগে থাকলেই বাকি, কারো সে নিয়ে ভাবনা হয়। কিন্তু এখন এই মুহূর্তে অভিযোগ করতে গিয়ে যদি আবারও সুযোগ হারিয়ে যায় সব জবাব নেওয়ার, এই ভয়ে আর অভিযোগ নয়, জবাবই দিল। অপেক্ষা করছিলাম। কখন থেকে? তখন কল কাটার পর থেকেই। কেমন আছিস? বলবো না। শব্দ করে হেসে উঠল শিশির। এই তো আলতার সেই ছেলে মানুষই জেদ ফিরে এসেছে। অথচ আজ কতগুলো বছর হলো আলতা চুপচাপ হয়ে গিয়েছিল। তার সাথে সেই ঘটনার পর থেকেই পরিপক্ক কোনো আলতাকেই চোখে পড়ত তার। কিন্তু আজকের এই এক বাক্যই যেন তাকে ফিরিয়ে নিয়ে গেল
পেছনের অবুঝ সময়ে। রেগে আছিস বুঝতে পারছি, কিন্তু এখন কি করলে রাগ ভাঙবে বলতো? সেটাও বলবো না। আচ্ছা, তবে এইটুকুই বল, কেমন আছিস তুই? এবার আলতা রাগ করতে পারল না, উল্টো তার কান্না পেয়ে গেল অভিমানে। আজ এতদিন তাকে যন্ত্রণায় রেখে এখন জানতে চাওয়া হচ্ছে সে কেমন আছে। বলবে না কিছুতেই কেমন আছে, আর না জানতে চাইবে শিশির ভাই কেমন আছে। তার তো আগে প্রশ্ন করার আছে, সেগুলোই করবে। বলবো না কেমন আছি, আপনি বলেন। এমন কেন করলেন আমার সাথে? কথার সাথে কান্নাটাও স্পষ্ট শোনা গেল আলতার। শিশির ছটফট করে উঠল সাথে সাথে। মাথার ওপর দিয়ে তার উড়ে গেল এক ঝাঁক পাখি। শিশির দাঁড়িয়ে আছে ক্যামব্রিজ থেকে মিনিট 10 দূরত্বে এক লেকের পাশে। লন্ডনের আকাশে তখন সূর্যের অন্তিম ক্ষণ চলছে। সন্ধেকালের প্রস্তুতিতে তখন চারপাশের আলো ঘোলাটে হতে শুরু করেছে। অক্টোবরের শুরু আর পাতা ঝরার সময়ও তখন চলমান। কানের পাশ দিয়ে হাওয়ার স্রোত শিশিরকে তৃপ্ততার ছোঁয়া দিয়ে গেল আলতার কান্না মাখা স্বর শুনে। তৃপ্ততাই বটে। প্রিয় মানুষের চোখের জল কখনো কখনো তৃষ্ণা নিবারক হয়ে যায় প্রেমিক প্রেমিকার জীবনে। শিশিরের ক্ষেত্রেও ঠিক তাই। তার জন্য আলতার এ কান্নাও ঠিক তেমনই। যে কথা আলতা কখনো মুখে বলেনি, আজ তার অশ্রুই তা বলে দিল চুপিসারে। শিশিরের আর তর সইছে না। এই ক্ষণে আলতার মুখটাকে দেখার লোভ তাকে পেয়ে বসেছে। আলতা তার কাছে কৈফিয়ত চাইছে। সে কেন এমন করেছে, অথচ বলেইনি কেমন করার কথা বলছে। শিশিরের এবার মাথায় একটু দুষ্টুমিও খেলে গেল। প্রথম প্রথম প্রেমের স্বাদ নিতে তার ব্যাকুল মন উতলা হয়ে ভিডিও কল দিয়ে বসল। আলতা ভিডিও কল দেখে এবার অস্বস্তিতে পড়ে গেল। রুমমেট দুজন ঘুমিয়ে পড়েছে, তবুও শুধু টুম্পা থাকলে হতো, কিন্তু শিশিরের বন্ধুর বোন সিনিয়র আপুর সামনে এত রাতে কথা কি করে বলবে। অডিও কলে ফিসফিসিয়ে কথা বলা যাচ্ছে, ভিডিও কলে বাতি জ্বালিয়ে কথা বলবে, দুজন দুজনকে দেখবে। ইস, কি লজ্জা। তার পক্ষে সম্ভব নয়, তাই ভিডিও কল কেটে দিল আলতা। রিসিভ করলি না কেন? ঘর অন্ধকার। তাতে কি বাতি জ্বালিয়ে নে জলদি, আমি দেখব। কি দেখবে? কথাটা বলেই কেমন অপ্রস্তুত হয়ে গেল আলতা। নিজের কানেই কেমন অদ্ভুত শোনালো আলতার। শিশিরও বুঝলো পাশের মেয়েটি কি ভাবছে, কিন্তু এখন কি এত বেশি লজ্জা দেওয়া ঠিক হবে? থাক, আজ আর জ্বালাবে না। এখন থেকে তো রোজ কথা হবে, এই সময়টায় আলতাকে বলে দিতে হবে। আচ্ছা শোন, ওই নম্বরটা তার কল দিস না, ব্লক করে দে। এটা আমার নম্বর, এখন থেকে যখন ইচ্ছা নক দিতে পারবি, তবে কলে কথা শুধু এই সময় হবে। আচ্ছা। কি আচ্ছা? এবার বল কেমন আছিস? একই প্রশ্ন পুনরায় শুনতেই যেন মনে পড়ে গেল অভিমানের কথা। আলতা এবার শক্ত কণ্ঠে বলল, আগে তুমি বলো, সেদিন যা দেখেছি তার মানেটা কি? সময় কারোর জন্যই থেমে থাকে না। সোহা মাত্র 3 দিনেই তা বুঝে গেল, যা তার ব্যক্তিগত জীবনে একটুও টের পায়নি। সবটা দোষ সে এখন নিজেকেই দিচ্ছে। কারো মনে যন্ত্রণা তৈরি করলে সে যন্ত্রণায় নিজেকে যে পুড়তে হয়, সে কথাটাও তার জানা হয়ে গেল 3 দিনেই। জাহাঙ্গীর ভাইয়ার সাথে তার বিয়ে, তাও কিনা আর 2 দিন পর। তার ভাগ্য এমন, নিশ্চয়ই আলতার বদদোয়া পেয়েই এমন হলো। নয়তো হুট করেই কেন তাকে পুরো বদলে যেতে হবে সারা জীবনের জন্য? জাহাঙ্গীর ভাইয়া তো কখনো তার সাথে তেমন কোনো কথা বলেনি, না পুপি কোনোদিনও ইঙ্গিত দিয়েছে। তবে হুট করেই কেন একদম বিয়ের কথা উঠল? পুপি চলে গেছে কাল বিয়ের প্রস্তুতি নিতে। প্রথমে কাবিন, পরে অনুষ্ঠান করে একদম দেশ ছেড়েই যেতে হবে। 3 দিন আগেই রাতের খাবারের পর আম্মু জানালেন ফুপি বিয়ের প্রস্তাব দিয়েছেন। সোহা হ্যাঁ না কিছু বলার আগেই আম্মু কেমন ড্রামাটিক এক সিন তৈরি করলো। আব্বু আর সোহানের সামনে সোহার হাত নিজেই মাথায় রেখে বলে দিলেন, এবার আর কোনো কথা শুনতে চাই না সোহা, জাহাঙ্গীরের সাথে তোর বিয়ে হবে, এই তোর হাত আমি মাথায় রেখে বলছি। এবার কোনো নাটক করলে আমি গায়ে আগুন দেব। সোহা কিছু বলার জন্য মুখ খুলতে চাইলেই আম্মু আবার বলে উঠলেন, ওই গায়ের ছেলে কোনোদিনও তোকে তোর মতো করে রাখতে পারবে না সোহা। শিশিরের মতো ব্রাইট ফিউচার ও নেই তার, সেই ভাইয়ের। আমি গোড়ার খবর সব জানি। তোর এই বারবার পাত্র রিজেক্ট করা, বিয়ে ভাঙার 1000টা নাটক আমার এখন মুখস্থ।
কোনো কিছু শুনতে চাই না এবার। ঘরের ছেলে, চেনা জানা, এমনকি উজ্জ্বল ভবিষ্যৎও তো আর। আর হ্যাঁ, জাহাঙ্গীর যেন ভুল করেও না জানে সেই ছেলের কথা। তোর জীবনে কেউ ছিল বা আছে এমন কোনো শব্দ যদি উচ্চারণ করিস তবে এবার সত্যি অঘটন ঘটবে, কথাটা মনে রাখিস। ব্যাস, জীবনের প্রায় 3.5 বছরের ভালোবাসাকে এক নিমিষে জলাঞ্জলি দিয়ে নিজেকে এখন তৈরি করছে সোহা জাহাঙ্গীর ভাইয়ার বউ হওয়ার। এটাই তার আলতার সাথে করা পাপের শাস্তি। অনুও তো তাকে ভুল বুঝছে এখন। সে নিজেই অনুকে জানিয়েছিল তাওহিদের সাথে সাথে আলতাও সেদিন ক্যাফেতে হওয়া দৃশ্য দেখেছে। শিশিরের অনুরোধে সে আলতাকে কল করেছে, এটাও মিথ্যে। সেদিন কোনো কলই করেনি সে আলতাকে। করলে হয়তোবা শিশিরের দেশ ছাড়ার অন্তিম মুহূর্তটাতে আলতা পাশে থাকত। অনু খুব করে বকেছে সোহাকে। কেন এমন করলি সোহা? আমি শিশিরকে ভালোবাসি এ কথা যেমন সত্যি, শিশির তার আলতাকে ভালোবাসে এটাও তেমন সত্যি। আর সেই সাথে আরেকটা সত্যি হলো আলতাও শিশিরকে ভালোবাসে। যেখানে তারা একে অপরকে মনে প্রাণে ভালোবাসে সেখানে আমি তৃতীয় পক্ষ, এটা তুই ভালো করেই জানিস। তাদের মধ্যে এখন নিশ্চয়ই ভুল বোঝাবুঝি চলছে তোর আর আমার জন্য। অনুর কথাগুলো মনে পড়লে সোহার মনে হচ্ছে অভিশাপ লেগেছে আলতার। নইলে শরৎ এবার তার প্রতি সদয় হয়েছে। এখনই কেন জাহাঙ্গীর নামের মানুষটার সাথে এমন বন্দী হতে হবে? শরতের সাথে কি এখন রোজ 2-4টে কথা হয়? কেমন আছে, কি করছে প্রশ্ন করলেই জবাব দেয় শরৎ, আগে তো দিত না। সোহার এখন নিজেকে খুন করতে ইচ্ছে করছে। জীবন এত জটিল হয় কেন? এত চাওয়া, এত প্রার্থনা সব বিফলে কেন যায়? কেন মানুষ ভালোবাসলে কষ্ট পায়? তবে কি ভালোবাসার দ্বিতীয় নাম যন্ত্রণা? নিজেই নিজেকে শুধায় সোহা, ভালোবাসা মানেই যন্ত্রণা। আজ সারাদিন শরৎ বাড়ি আসেনি। 2 দিন পর মামা বাড়ি যেতে হবে বিয়ের দাওয়াতে। তাই মায়ের আবদারে সে দুপুরে দোকান থেকে বেরিয়ে সদরে গেছে ভালো মার্কেটে গিয়ে ভালো মানের একটা মেরুন রঙের জামদানি কিনতে। বাবার মৃত্যুর পর শরৎ আর শিউলি কেউই মামা বাড়ি যায়নি খুব একটা। এক মামা মামিই তো শুধু যোগাযোগ রাখত, তাও সম্পর্ক তেমন ভালো নয়। কিন্তু এবার অনেকগুলো বছর পর চাচাতো এক মামা মেয়ের বিয়ের দাওয়াত দিতে এলেন কয়েকদিন আগে। জয়তুন মেয়ের বাড়ি থেকে ফেরার পর দিনই এসেছিলেন তারা। দাওয়াত পেয়ে জয়তুন প্রথমে মুখটা হাড়ির মতো করে ফেলেছিলেন, কারণ তার বিপদে এই ভাইরা কিংবা তার আপন ভাইরাও কেউ তার কাছে ফেরেনি খুব একটা। যদি বোন টাকা পয়সা চেয়ে বসে, এখন জনে জনে কত ভাই বোন বের হচ্ছে তার ছেলের কথা জানতে পেরে। সেও তাই দেখিয়ে দিতে চায় তার এখন দিন ভালো কাটছে। শরৎকে দিয়ে শাড়ি আনাচ্ছে, হাতে নগদ অনেক টাকা নেই, কিন্তু গত বছরই সে অল্প সোনা দিয়ে পাতলা আংটি গড়িয়েছিল। এখন ভাবছে সেটাও দিয়ে আসবে। এক কথায় ওই শয়তানের দলে দান করে আসবে, যেন পুরো গোষ্ঠীতে এবার তার আর তার সন্তানের নামে জয় জয়কার চলে। আংটি সে ভালো করে গুছিয়ে নিয়েছে। কাল হলুদ মেয়ের, কিন্তু ওই বাড়ি গিয়ে থাকার একদমই ইচ্ছে নেই। তার এত সুন্দর ছেলেকে নিয়ে থাকার তো প্রশ্নই আসে না। একেবারে শুক্রবারের সকালে রওনা দেবে সে। শরৎ একটা দুপুর খুঁজেও মায়ের বলে দেওয়া রঙের শাড়ি খুঁজে না পেয়ে নিজ পছন্দেই গোলাপি এক জামদানি কিনল। শাড়ির রংটা দেখতেই তার চোখে ভেসে উঠল অলির মুখটা। নিজেই নিজেকে হঠাৎ গালি দিয়ে বসল। কত চেষ্টা করছে সোহার জন্য মনে কিছু তৈরি করার, অন্তত মেয়েটা তাকে ভালোবাসে বলে সেই ভালোবাসার সম্মানেই চাইছিল সোহাকে মনে বসাতে। কিন্তু মনটা সে প্রথম ভুলেই আটকে আছে তার। অলির শখ ছিল বিয়েতে সে 3টা শাড়ি পরবে, একটা কবুল বলার আগে, একটা কবুল বলার পর, আর তৃতীয়টা বাসরে বসার আগে পরবে। 3 শাড়িতে সে শরতের কাছে 3 বার সালামি নেবে। এসব ভাবতে ভাবতেই ভেতর থেকে বেরিয়ে আসে অস্বস্তির নিঃশ্বাস। উঁচু জীবনযাপনের আশা করা নারী তার জীবনে না আসুক, এটাই এখন কামনা করে সে। তাই সোহাকে ভাবতে গিয়েও মনকে মানিয়ে নিতে কষ্ট হয়। নিজের ভালোবাসার সম্মান পায়নি বলেই সে সোহার ভালোবাসার মূল্য দেওয়ার কথা ভাবছে, কিন্তু মনটাই যে ধোঁকাবাজি করে যাচ্ছে অবিরত। শাড়িটা কিনে শরৎ পরিচিত 2-1টা দোকানে ঘুরে মায়ের জন্য, শিউলি আর ভাগ্নির জন্য কিছু না কিছু কিনল। পরেই মনে হলো কাকির জন্য শিশিরের আগে সেই কাকির সন্তান, তাই মায়ের সাথে কাকির জন্য কিছু না কিনলে খারাপ লাগে তার।
এমন ভাবনা থেকেই আবার মায়ের শাড়ির সাথে মিলিয়ে আরেকটা শাড়ি কিনল। দুটোই সুতির শাড়ি, একই কাজের, শুধু রংটা ভিন্ন। আজ অব্দি সে অনেকগুলো শাড়ি দিয়েছে কাকিকে, আগে ফুপু আম্মাকেও দিত। এখন ফুপু আম্মাকে বিয়ে দিয়ে খুব একটা দেওয়া হয় না, মনে পড়তেই সে ভাবল আজ একটা ওনার জন্যও কিনবে। সত্যি সে কিনে নিল নকশির জন্য একটা সুতির শাড়ি, বাদ পড়ল না নকশির ছেলেও। এই করে করে সন্ধ্যায় যখন শরৎ বাড়ি ফিরল তখন শিফা তাকে দেখে ঠাট্টা করে বসল। বাজান, কি নিয়া বিয়ের বাজার করতে গেছিলা? আমার বিয়েতে কি এই কয়েকটা বাজার হবে? তখন তো তোমার মা চাচি বাজার দেখতে দেখতে হাঁপিয়ে উঠবে, এতটা করব। শরৎ এইটুকু বলে আবার বলল, কাকি একটা আমার ঘরে আসেন। শিফা ভাবল অনেক কিছু কিনেছে, তা দেখতে ডাকছে হয়তো। আজ দুদিন ধরে শিফার মন ভালো আছে খুব। সেদিন শরতের জবাব শুনে আহসানুল্লাহ বাড়ি ফিরতেই আঁচ করল কোন কারণে শিফা রেগে আছে খুব। এক কথায় দু কথায় শিফা বলে উঠল শিশির আলতাকে ভালোবাসে। আহসান কেন তাকে না জানিয়ে শরতের সাথে আলতার বিয়ের কথা বলল। ঠিক তখনই আহসানের মনে হলো রফিক যা দেখেছে তা সত্যি হবে, তবে সেখানে একটু ভুল হয়েছে। রফিক শুধু আলতার মুখটাই হয়তো দেখেছে, শিশিরের শরীর দেখলেও মুখ দেখেনি। আর এখানেই তার শিশিরকে শরৎ বলে ভ্রম হয়েছে। দেহ গড়নে শিশির আর শরতের যে কতটা মিল তা সেদিনই আহসানের খেয়াল হলো। শিফাকে সে পুরো ঘটনা বলতেই শিফা আরও রেগে বলল, এখন ভাবিকে কি বলবেন? আহসান নিশ্চিন্ত রইল এ নিয়ে, কারণ শরৎ আগেই প্রস্তাবে না জবাব দিয়েছে। জয়তুন এক কথাতেই আলতাকে ছেলের বউ করতে রাজি ছিলেন, কিন্তু আহসান যখন বলল শরৎ রাজি না, আর তিনি তাই আলতাকে শিশিরের বউ করবেন বলে ঠিক করেছেন। জয়তুন এ নিয়ে আর রা করেনি। তারও মনে হলো ছেলের অমতে বউ এনে বিপদ ডাকবেন না। ছেলেটা যেদিন বলবে নিজে মেয়ে পছন্দ হয়েছে, সেদিনই এক কাপড়ে বিয়ে পড়িয়ে বউ আনবেন। শুক্রবার সকাল 7টাতে জাহাঙ্গীর আর পুরো পরিবার এসে হাজির সোহাদের বাড়ি। বিয়ে ঠিক হতেই জাহাঙ্গীর 2-3বার কল দিয়েছে সোহাকে, কিন্তু দুজনের কথা হয়নি খুব একটা। জাহাঙ্গীর গম্ভীর স্বভাবের, সে চেয়েও কাজিন সম্পর্ক থেকে পুরোপুরি বের হতে পারেনি 2 দিনে, কিন্তু তার সোহার প্রতি যে ভিন্ন ভালো লাগা তৈরি হয়েছে তা সে 2-1 কথাতে প্রকাশ করে দিয়েছে। সোহা নির্বিকার শুধু মায়ের মুখ চেয়ে। শরৎকে কাল কল দিল মাঝরাতে। শরৎ ফোন দিয়ে বলল ঘুমাচ্ছে এখন, সকালে ফোন করবে। কই আর তো এলো না তার কল। 12টার মধ্যেই সোহার খালা এসে তাকে শাড়ি গয়না পরিয়ে হালকা করে সাজিয়ে দিল বউয়ের সাজে। ঠিক 2টায় খাওয়া শেষ করে কাজে নিয়ে সোহার বাবা ফুপা আর 2-3 জন পুরুষ আত্মীয় সোহার ঘরে এসে বিয়ের কার্যাদি শুরু করলো। সোহার আঁচলের তলে লুকানো ফোনটা হাতে নিয়ে সে বারবার ডায়াল করতে লাগলো শরতের নাম্বারে। কলটা রিসিভ হচ্ছে না, শুধু বেজেই চলেছে অনবরত। কাজী সাহেব মেয়েকে কবুল বলতে বললেন বারবার। এবার পাশ থেকে সোহার খালাও বলে উঠল, কবুল বলো সেহা। কবুল বলল শরৎ। মাত্র কয়েক সেকেন্ড এক নিঃশ্বাসে, মাত্র 3 শব্দে রূপসাকে কবুল করে নিল শরৎ তার জীবনে। জয়তুনের চোখ দুটো উজ্জ্বল হওয়ার পরিবর্তে আরো ঝাপসা হয়ে এলো, যেন সকল আনন্দের ওপর তার পাতলা চাদর ঢেকে গেল সবটা। শরৎ হলো না সোহার, সোহা নিজেই হয়ে গেছে এখন অন্যের ঘরণী। একটু আগেই তো কবুলের পর্ব চুকে গেছে সোহা জাহাঙ্গীরের, আর মাত্র ঘণ্টাখানেক সময়, তারপরেই সে পাড়ি জমাবে জাহাঙ্গীরের সাথে নিজের ঘরের উদ্দেশ্যে। একটু আগেও তার চোখে যে জলোচ্ছ্বাস ছিল, হুট করেই তা মিলিয়ে গেল। বিষাদের হাওয়া এখন জ্বলন্ত আগুনের মতো শুধু ভেতরটাই জ্বালাচ্ছে তার, বাহিরে তার বিন্দুমাত্র আভাস নেই। কঠোর মুখে চুপচাপ বসে আছে নিজের বিছানায়। তার ঘরে তার পাশে এখন তার ছোট খালা আর জাহাঙ্গীরের চাচাতো ভাইয়ের বউ। সোহার আঁচলের আড়ালে ফোনটা এখনো তার হাতে। কবুল বলার আগ পর্যন্ত সে শরৎকে ফোন করে গেছে, কিন্তু ওপাশের নিষ্ঠুর মানুষটা একটিবার ফোন ধরেনি, আর না নিজে ব্যাক করেছে। মানুষ এতই কঠিন হয়, লোহাও তো আগুনে গলে, তবে শরৎ কি দিয়ে গলতো? মন গলানোর মন্ত্র সোহা কেন জানে না? আমার খুব মাথা ঘোরাচ্ছে খালামণি, একটু লেবুর শরবত দিবে? খালাকে কথাটা বলে সোহা চোখ মুখ একটু কেমন ফ্যাকাশে করলো। তাকে দেখে তখন সত্যি অসুস্থ মনে হলো।
খালা সাথে সাথে উঠে গেল ভাগ্নির জন্য শরবত আনতে। এবার সোহা কোমর থেকে শাড়ি টেনে খুলে ভাবিকে বলল, ভাবি একটু বাইরে যাবেন? আমি একটু শাড়ির কুচি ঠিক করব, কুচিটা খুলে গেছে বোধহয়। জাহাঙ্গীরের ভাবি একবার তাকালো সোহার দিকে। মহিলার একটু কেমন লাগলেও মুখে বলল না কিছু। চুপচাপ সে বেরিয়ে যেতেই সোহা দরজা আটকে ফোন হাতে আলতার নম্বরে কল দিল। বেশি সময় লাগেনি রিসিভ হতে। আলতা হ্যালো বলার আগেই সোহা বলল, আজ আমার বিয়ে হয়ে গেছে। আলতা কথাটা শুনল, সাথে চমকেও গেল। কই কাল রাতে তো শিশির ভাই কিছু বলল না তাকে। এখন তো রোজ রাতে কথা হয় তাদের। আলতা চুপ করে গেল আর ভাবছে শরতের কথা। সোহার তো শরৎকে বিয়ে করার কথা ছিল। শরৎ ভাইকে তো রাজি করাবে বলে শিশির নিজেই এক প্ল্যান বলেছিল তাকে সেদিন। তাহলে আচানক কি হলো? ক্ষমা করে দিও আলতা, তোমার সাথে অন্যায় করেছি বলেই হয়তো আজ তার শাস্তি পেলাম। এসব কি বলছো সোহা আপু? ঠিকই বলেছি সোহা। সেদিন রেস্টুরেন্ট শিশির অনুকে প্রপোজ করেছে, সেটা একটা নাটক ছিল মাত্র তাওহিদকে কষ্ট দেওয়ার জন্য। অনুর জীবন থেকে সরিয়ে দেওয়ার ছোট্ট এই অভিনয়টাকে আমি ইচ্ছে করে তোমার কাছেও সত্য বলে উপস্থাপন করতে চেয়েছিলাম। অনুর খুশির কথা ভাবতে গিয়ে তোমার আর শিশিরের ভালোবাসার বিচ্ছেদের অনল লাগাতে চেয়েছিলাম। তার শাস্তিও আমি আজ পেয়ে গেছি। ক্ষমা করে দিও আমায়। আমি সত্যিই খুব বড় ভুল করেছি। শিশির অনুকে নয়, তোমাকেই ভালোবাসে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সোহা। দরজার ওপাশ থেকে তার খালা ডেকে যাচ্ছে কান্নার আওয়াজ পেয়ে। বারবার বলছে দরজা খুলতে, হয়তো তিনিও ভয় পাচ্ছেন। আলতাও ওপাশ থেকে কিছুটা শোরগোল বুঝতে পারছে। সে সোহাকে আশ্বস্ত করে বলল, আমি সব জেনে গেছি সোহা আপু। শিশির ভাইয়ের সাথে আমার যে অনুভূতির সম্পর্ক, ভালোবাসার যে গভীরতা, তা তোমাদের সাজানো নাটকে শেষ হওয়ার নয়। উল্টো আমরা আগের চেয়ে বেশি বুঝতে শিখেছি দুজন। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ভালো থেকো। আলতা কল কেটে দিল। সোহাও চোখ মুখ মুছে দরজা খুলে দিতেই তার খালা আর মা হুড়মুড় করে ঢুকে গেলেন ঘরে। দুজনে মিলেই মেয়েকে জেরা করতে লাগলেন দরজা লাগিয়ে কি করছে সে। সোহার মা যেন ভরসা পাচ্ছিলেন না মেয়ের ওপর। বাধ্য হয়ে তিনি আবারও নিজের আত্মাহুতি দেওয়ার ভয় দেখিয়ে মেয়েকে প্রস্তুত করলেন বিদায়ের জন্য। মাগরিবের আজান দিতেই আহসান তাড়া দিল রূপসার বাবাকে। ভাই, এবার মেয়েকে একটু বলে বুঝিয়ে দিন, আমাদের বের হতে হবে। রূপসার বাবা মা দুজনেরই চোখ মুখ অস্ত্র জলে ভিজে একাকার। জয়তুনও তার এই চাচাতো ভাই ভাবির দিকে তাকিয়ে মন খারাপ করে আছেন। রূপসা মেয়ে মন্দ না, একথা তিনি একটু একটু জানেন, কিন্তু তাদের সাথে কোনো কালে সখ্যতা না থাকায় খুব বেশি জানা নেই এই ভাতিজি সম্পর্কে। আজ তো বড় গরিমা দেখাতেই বিয়ের দাওয়াতে এসেছিলেন। নিজের অতীত দুঃখ কষ্ট সব ঘুচে গেছে। এখন সে কারো সাহায্যের আশায় দিন পার করে না। তা বোঝাতেই তো ছেলেকে দিয়ে শাড়ি আর নিজের এক আংটি নিয়ে এসেছিলেন বিয়ের উপহার দিতে। কিন্তু কে জানতো এই দাওয়াতে এসে ছেলের বউ নিয়ে ফিরতে হবে। মা ছেলেতে দুপুরের আগেই এসে উপস্থিত হয়েছিল বিয়েতে। সে কবে নানা বাড়ি বেড়াতে এসেছিল শরৎ, তাও ঠিকঠাক মনে নেই। আপন ছোট মামা মামি ছাড়া আর কারো কথাও তার ঠিকঠাক মনে নেই। শিউলির বিয়েতে সেই মামা মামি দুজনই গিয়েছিল, বাকিরা তো কোনো যোগাযোগই রাখেনি। শরৎ এসে একটু এলাকা ঘুরতে বেরিয়েছিল। দুপুরে নামাজ পড়ে সে যখন অনুষ্ঠানে ফিরল তখন বরযাত্রী এসে গেছে। শরৎ প্যান্ডেলে বসে খাচ্ছিল, তখনই তার পাশে বসা ছিল বরের বাবা আর কনের বাবা। তারা ধীর কণ্ঠে কোনো বিষয়ে আলোচনা করছিল। খুব সম্ভবত কিছু একটা নিয়ে বাকবিতণ্ডায় জড়াচ্ছিল বরের বাবা। তার কানে একটু একটু কথা প্রবেশ করলেও সে খাওয়া সেরে দ্রুত প্রস্থান করতে চাচ্ছিল, কিন্তু তার হয়ে উঠল না। বরের বাবা এক পর্যায়ে জোরেই বললেন, কথা ছিল মোটরসাইকেল, খাট, শোকেস আর 2 ভরি সোনাও দিবেন। এখন হুদা মোটরসাইকেল আর খাট দিলে কেমনে হইব? না না, এমনি হইব না। মাইয়ার তো রংটাও ময়লা। আমার পোলা কি গাঙ্গের জলে ভাইসাইছে? শরতের খাওয়া থেমে গেল। সে বুঝতে পারল ঝামেলা হচ্ছে যৌতুক নিয়ে। কনের বাবা বারবার অনুনয় করে চলছেন তিনি ধীরে ধীরে সব দিবেন। একসাথে এত কিছু কেনা সম্ভব হয়নি। কিছু জমি বিক্রি করে সে এই অর্থই জোগাড় করতে পেরেছে, যা দিয়ে সবকিছু করা সম্ভব হয়নি। শরৎ এটো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল সবটা। রাগে
তার গা রিরি করছে। এই যুগেও মানুষ এমন বর্বর হয় কি করে? দেশে এত উন্নতি করছে, অথচ দেশের মানুষগুলো এখনো এতটা মূর্খ কি করে রইল? শরৎ এবার ঘাড় ঘুরিয়ে প্যান্ডেলের সামনের দিকে চৌকির মতো স্টেজে তাকালো। বরকে দেখে সে নাক মুখ কুঁচকে ফেললো একদম। বেটে খাটো লোকটা দেখতে খুব একটা সুদর্শন যুবক নয়, মোটামুটি বয়স তার মতোই হবে, অথচ সে শুনেছে মেয়ের এবার সবে ইন্টার প্রথম বর্ষে। বয়স আন্দাজ করলেও আলতার থেকেও জুনিয়র হবে। মেজাজ যেটুকু বিগড়েছিল, বরকে দেখে সেটুকুও নষ্ট হয়ে গেল। সে দুপা এগিয়ে কনের বাবার দিকে তাকিয়ে আছে দেখার জন্য লোকটার কি কি বলে নিজেকে ছোট করে। বরের বাবা দু চার কথায় মুখ খারাপ করে দু একটা গালিও ব্যবহার করলো। এবার আর নিজেকে সামলাতে না পেরে সে লোকটাকে থামাতে চাইল। এই যে চাচা, মুখ খারাপ করছেন কেন? যৌতুক চেয়ে এমনিতেই তো অন্যায় করছেন, তার উপর এত বাজে আচরণ কেন করেন? আই মিয়া, তুমি কেডা? যৌতুকের কথা কও কেন? বেডার মাইয়া কি ফালানি জিনিস যে মাইয়ারে কিছু দিব না? মাইয়াও তো ধলা না। এই মাইয়া নিমু লগে শোনা দানা না দিলে কেডা নিব এই মাইয়া? শরৎ যতটা শীতল কণ্ঠে প্রশ্নটা করেছিল, বরের বাবা ঠিক ততটাই উত্তেজিত কণ্ঠে জবাব দিল। আর এতেই শরৎ ভীষণ রেগে পুলিশের কথা তোলে। যৌতুকের দায় এদের পুলিশে দেওয়া দরকার। এই একটা বাক্যের ওপর ভিত্তি করে বিয়েটা ভেঙে দিল। শরৎ বরকে ডেকে যখন বলল, তোমার কি মত, এমন যৌতুকের পেছনে পড়েছ কেন? তখনই ছেলেটা দু চার কথাই বলে দিল। তোর এত জলে কে? আর যদি জ্বলতেই হয় তুই বিয়া কইরা উদ্ধার হ শ্যামলা মাইয়ারে। ব্যাস, এরপর শান্ত। গম্ভীর শরৎ অকল্পনীয় এক কাজ করে বসল। সে তার এঁটো হাত টিস্যুতে মুছে বরকে বলল, চুপচাপ দাঁড়াবি ঠিক ততক্ষণ যতক্ষণ আমি না থামবো। ভরা মজলিসে শরৎ বরের কলার চেপে পরপর 1 2 3 করে ঠিক 4টা চড় মারল। বরপক্ষের সবাই অবাক হয়ে চড় দেওয়া দেখল। তারপরে যখন সবাই ক্ষিপ্ত হয়ে শরৎকে আক্রমণ করতে এলো, তখনই যেন কনের বাড়ির মানুষদের সবার হুঁশ এলো। সবাই মিলে আগলে নিল শরৎকে, কিন্তু শরৎ সেখানেই থামেনি। সে তৎক্ষণাৎ ফোন বের করে তাদের এলাকার পরিচিত পুলিশকে কল দিল। ঘটনা শুনে অফিসার জানালেন তিনি এ থানার নয়, তবে এই থানায় যোগাযোগ করে লোক পাঠাবেন। সত্যি আধ ঘন্টার মধ্যে পুলিশ এলো। শরৎ নিজেই যৌতুকের মামলা করলো। বিয়ের আসর হঠাৎ করে মৃত বাড়ির রূপ ধারণ করলো। জয়তন বাঘারা হয়ে সবটা দেখে গেলেন আর মনে মনে ভয় পাচ্ছিলেন খুব। তার ভয়কে সত্যি করে দিয়ে গ্রামেরই কয়েকজন মহিলা বলে উঠল, জয়তুনের পোলা এটা কি করলো? হন রূপসার বিয়া করবো কেডায়? মায়ের জীবনটা তো নষ্ট হয়ে গেল গা। এক কথা দু কথায় পুরো গ্রামে রটে গেল শরতের জন্য রূপসার বিয়ে ভেঙে গেছে। মেয়েটাও অপয়া, নইলে বিয়ের আসরে বিয়ে ভাঙবে কেন? সবকিছুই শরতের চোখের সামনে ছিল। সে দেখতে পাচ্ছিল মামির আহাজারি, মামার মাথায় হাত, জমি বেচা টাকা, কেনা বাইক পড়ে আছে উঠোনের কোণে। প্যান্ডেলে এখনো জ্বলছে লাল নীল মরিচা বাতি, সেই সাথে জ্বলছে হয়তো বিয়ের কোণের হৃদয়টাও। হঠাৎই শরতের মনে হলো জীবনের সবচেয়ে বড় পাপটা সে আজই করে ফেলল। অসহায় একটা পরিবারকে সে এক লহমায় ধ্বংস করে ফেলল। এই যৌতুকের ঘটনা তো নতুন কিছু নয়, জন্মের পর থেকেই তো সে দেখে আসছে এই রীতি। কিন্তু সে যে মেয়েটার ভালো করতেই এগিয়ে এসেছিল। শরৎ দাঁড়িয়েছিল রূপসাদের ঘরের সামনে। উঠোন জুড়ে ভিড় করেছে গ্রামবাসী। তার ফোন বাজছে অনবরত। তার পাশেই দাঁড়িয়ে কেউ কেউ বলছে, ওই পোলায় বিয়া ভাঙছে, ওই পোলারেই কও রূপসারে বিয়া করতে। বেশি দয়ালদারি দেখাইতে আইছে, অহন দেখা কার একটু। শরৎ ফোনে তাকিয়ে দেখল সোহা কল দিচ্ছে। ফোনটাকে সাইলেন্ট করে সে মাকে খুঁজল। ভিড়ের মাঝে পাওয়া গেল মাকে। সে হাত টেনে ধরে মাকে নিয়ে বের হলো বাড়ি থেকে। একটুখানি ফাঁকা জায়গা দেখে মাকে বলল, আম্মা, আমি একটা কাজ করতে চাই, আপনি কি রাগ করবেন? জয়তুন যেন আগে থেকেই জানতেন ছেলে এমন একটা প্রশ্ন করবে। তিনিও জবাব প্রস্তুত রেখেছিলেন। প্রথম কাজটা করতে যখন জিগানোর দরকার মনে করস নাই, অহনেও কেন করতাছস? সরাসরি নয়, ঘুরিয়ে ফিরিয়ে যেন হ্যাঁ বলে দিলেন জয়তুন। তবে আরো একটা কথা বললেন, রূপসারে তুই দেখোস নাই কোনোদিন? মায়াডার রং আলতার মতো পরিষ্কার না, তাই আগে একবার দেখখানে। জয়তুন এবার ইঙ্গিত দিলেন আলতার সাথে তার বিয়ের কথা হয়েছিল।
শরৎ বুঝতে পেরেই বলল, আম্মা আগেই বলছে আলতা আমার কাছে শিউলির মতো। আর কাকি তো আগেই বলছে শিশিরের বউ হিসেবে আলতারে কল্পনা করে রাখছেন। এখন তাহলে সে কথা তুলছেন কেন? আর এই মেয়েটা কালো বলছেন, আমি জেনেই রাজি আছি। অন্তত সারা জীবন কারো বিয়ে ভাঙার অপবাদ নিতে চাচ্ছি না। তার মানে তুই ওরে করুণা কইরা বিয়ে করবি? পরে যদি তোর অন্যদিকে মন চায়? নিজের ছেলের ওপর বিশ্বাস নাই? সময়ের ওপর বিশ্বাস নাই আমার। কাকাকে ফোন দিয়ে আসতে বলেন আম্মা। আমরা অভিভাবক তো কাকা কাকিও, তাই না? শরতের কথার পর জয়তুন ফোন করে আহসানকে সারসংক্ষেপ সবটা বললেন। আহসান তখন বাড়ি থাকায় শিফাও জানল সবটা। জয়তুন তাদের যেতে বললে শিফা আনন্দের সাথে বলে উঠল, ভাবি আপনার দেবর যাক, আপনারা বউ নিয়ে আসেন, আমি নকশির খবর দেই, বউ বরণ করার আয়োজন করব। শিফা বাড়ি থেকে নকশিকে খবর দিল। শিশিরকেও লাইনে পেয়ে ফোন করে জানিয়ে দিল শরতের বিয়ের কথা। জানলো আলতাও। তবে বিস্ময়কর ব্যাপার হলো শরৎ আর সোহা দুজন দুজনার হলো না, অথচ একই দিনে প্রায় একই সময় দুজন হয়ে গেল অন্য দুজনের। নিয়তির খেল কখন যে কেমন করে বদলে নেয় চাল কারোর বোঝার সাধ্য নেই। সন্ধ্যার আগ পর্যন্ত শরৎ জানতেই পারল না তার স্ত্রী রূপসা দেখতে কেমন, মেয়েটিকে তার সাথে আদৌ মানাবে কিনা। কাল পর্যন্ত সে সোহাকে মেনে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টায় মনকে বোঝাচ্ছিল, অথচ আজ তার জীবনে সোহার নাম মিটিয়ে অন্য কেউ দখল করে নিল। না চাইতেও অচেনা এক মেয়েকে আজীবনের দায়িত্ব বানিয়ে সঙ্গে করে প্রস্তুতি নিচ্ছে। সন্ধে হয়ে যাওয়ায় আর দেরি করতে চাইল না আহসান। নতুন বউ নিয়ে যাবে বলে আহসান একটা সিএনজি আনিয়ে নিল। এ এলাকায় যদি ট্যাক্সি পাওয়া যেত তবে সে ট্যাক্সি করে নতুন বউ নিয়ে বাড়ি ফিরত। হোক না বিয়েটা হঠাৎ হওয়া, হোক না সেটা দুর্ঘটনা, তবুও তো বিয়ে বলে কথা। বউ নিয়ে যাবার আগে সে মিষ্টি আনিয়ে কনে বাড়িতে দিয়ে গেল। শুভ কাজে পাড়া প্রতিবেশীকে মিষ্টি মুখ না করালে কি করে হবে। রাত ৮টার মাঝেই বাড়ি পৌঁছে গেল শরৎ নতুন বউ নিয়ে। নকশি আর শিফা মিলে দুটো পিঁড়ি সাজিয়ে রেখেছে আলতা আর চুন দিয়ে। সাজানো কুলোয় চিনি, শরবত, ধান, দূর্বা সবটাই আছে। গ্রাম্য রীতিতে বউ বরণের আয়োজন করেছেন রূপসা সহ বাকিরা। সবাই ভীষণ অবাক হলো এই হঠাৎ বিয়েতে নিয়ম নীতির বহর দেখে। বউ ঘরে তুলতেই শিফা এসে নতুন বউকে হাতে 200 টাকা গুজে দিল, সাথে দিল তার এক শাড়ি। বউকে বলে এলো, হঠাৎ বিয়ে তো, তাই পুরনো কিছু দিয়েই মুখ দেখলাম, খুব শীঘ্রই নতুন কিছু দেব তোমারে। নকশি ও জহিরকে দিয়ে শাড়ি আনালো নতুন এক। নতুন বউকে উপহার দিল মুখ দেখে। এদিকে শিশিরের কারসাজিতে শরৎকে গ্রুপ কলে যুক্ত করে শিউলি কেঁদে কেটে শেষ। তার ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর সে জানলই না। আলতা অভিযোগের ঝুলি খুলল। সে পার্লারে সাজবে ভেবেছিল শরৎ ভাইয়ের বিয়েতে। শিশির কিছু বলবে ভেবেছিল, কিন্তু আলতার অভিযোগ শুনে সে কথারই জবাব দিল, ভাইয়েরটা থাক আলতা, তুই তো নিজের বিয়েতেই সং সাজিস। বিয়ে মানেই তো দায়িত্ব। কখনো সেই দায়িত্ব সুখের, কখনো বা সেটা হয় বোঝার মতো। শরতের ক্ষেত্রে সেটা এখন শুধুই অনুভূতিহীন এক দায়িত্ব। সময়ের পরিক্রমায় তা বদল হয়ে কিছু একটা তো হবেই, হওয়ারই কথা। বিনা বার্তায় ঘটে যাওয়া ঘটনাটা তখনও যেন শরৎ কোনোভাবেই ব্যতিক্রম কিছু উপলব্ধি করতে পারছিল না। তার উপলব্ধি হলো বাড়িতে ফেরার পথে ঘুমাতে যাওয়ার সময়। টুকরো কিছু নিয়মকানুন পালন করে শিফা চাচি আর নকশি ফুফু মিলে যখন বউকে শরতের ঘরে দিয়ে গেল, শরৎ তখনও জানে না তার জন্য রাতভর কি অপেক্ষা করছে। বেচারা বাড়ি এসেই প্রতিবেশীদের ভিড়ে অসহ্য হয়ে বাড়ি থেকে বাইরে গিয়েছিল। মোটামুটি গরম আবহাওয়ায় ঝিরঝিরে বাতাসে রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ সে ফোন স্ক্রল করলো। কল লগে ভেসে আছে 22 মিসড কল সোহার নাম্বার থেকে। কিছুটা চিন্তিত হয়ে দ্রুত সে নাম্বার ডায়াল করতেই নাম্বার বন্ধ পেল। বার তিনেক ট্রাই করে না পেয়ে ভাবলো পরে আবার করবে। আগে 2-4 দিনে একটা সিগারেট খাওয়ার অভ্যাস হয়েছিল, এখন তার সেটাও নেই। এদিকে মাথা ভার হয়ে আছে চিন্তায়। মস্তিষ্কের একটা অংশ একেবারে জরাগ্রস্ত হয়ে আছে। কি করলে একটু স্বস্তি পাবে বুঝতে পারছে না। রাত 9:30 পর্যন্ত রাস্তার ধারে বাজারে কাটিয়ে বাড়ি ফিরল সে। দুপুরে তো ঠিকঠাক খাওয়া হয়নি, তাই খিদে টের পেয়ে মায়ের কাছে জানতে চাইল রান্না হয়েছে কিনা। জয়তুন জানালো চাচি রেঁধেছে, সেখানেই খাওয়া দাওয়া।
শরৎ খেতে গেলে শিফা বলল, নতুন বউ আর তুমি একসাথে খাবা, তোমাদের ঘরে যাও। কাকির কথা শুনে শরৎ চলে গেল নিজের ঘরে। আর এখানে ঢুকতেই সে বোকা বনে গেল। ঘরের চকচকে নতুন অবস্থা দেখে ভীষণ অবাক হলো। বিছানায় সাদা আর লালের মিশেলে এক নতুন চাদর। তার যতটুকু মনে পড়ে এটা মাস কয়েক আগেই আম্মা কিনেছে। তার কাপড়ের আলনা একদম টিপটপ করে গোছানো, শার্ট প্যান্ট এমনকি লুঙ্গিটাও ভাজে ভাজে ঝুলিয়ে রাখা। তার ঘরে আয়না বলতে মেলা থেকে কয়েক বছর আগে কেনা বেতের ফ্রেমের ছোট্ট আয়না ছিল দেয়ালে পেরেক আটকানো, সেটা এখন নেই। সেখানে রাখা শিউলির ঘরের কসমেটিক্স বক্সওয়ালা ড্রেসিং টেবিল। উত্তর আর পূর্ব দিকে জানালা আছে, দুটো জানালার সামনেই এখন পর্দা লাগিয়েছে। শরতের যতটুকু মনে পড়ে এই পর্দা সে শিউলির বিয়ের বছর কিনে এনেছিল। পাকা দেয়ালের ঘর তুলে তাতে ড্রিল করেছে শখ করে পর্দা লাগাতে। অথচ এগুলো নষ্ট হয়ে যাবে বলে বলে আম্মা সারা বছর আলমারিতে তুলে রাখত। একমাত্র মেহমান আসবে শুনলেই তিনি সেসব নামিয়ে লাগাতেন ঘরের সাময়িক সজ্জার জন্য। মেহমান চলে গেলেই আবার তো তা তুলে রাখতেন আগের মতো। আজ সেসব কেন নামালো ভেবে পায় না শরৎ। পুরো ঘরে একবার ভালো করে তাকাতেই বুঝলো মেয়েটি এখন আম্মার ঘরে। শরৎ যখন এক নজরে ঘর দেখছে তখন পেছন থেকে ভেসে এলো কান্নার আওয়াজ। এদিকেই আসছে মেয়েটা বুঝতে পেরে সে দরজায় তাকালো। নকশি কাঁধে হাত রেখে রূপসাকে নিয়ে ঘরে ঢুকলো। তারই পেছনে শিফা আর তার হাতে ঢাকনা সহ বোল। কি হয়েছে ফুপু আম্মা, কাঁদছে কেন সে? বাচ্চা মেয়ে, নতুন জায়গা তো তাই কাঁদছে। তারপর বাড়ি থেকে একজনকেও সাথে দেয়নি, ভয় তো একটু পাচ্ছে মেয়েটা। নকশি কথাটা বলতে বলতে রূপসাকে বসিয়ে দিল খাটে। জয়তুনের দেওয়া সেই শাড়িটি এখন আর তার পরনে নেই, তা বদলে সুতির এক ছাপা শাড়ি গায়ে জড়ানো। হাত মুখ দেখে বোঝা যাচ্ছে সে হাত মুখ ধুয়ে এসেছে। শিফা হাতের বোল বিছানায় রেখে আবার গেল তরকারির বাটিগুলো নিয়ে আসতে। নকশি মেয়েটার কান্না থামানোর চেষ্টায় এটা ওটা বলে চলেছে অনবরত, কিন্তু এ কি কাণ্ড, মেয়েটা যে কিছুতেই থামছে না। শিফা সব খাবার গুছিয়ে দিয়ে শরৎকে বলল, খাওয়া শেষ কর, আগে মেয়েটাকে নাকি দুপুরেও খায়নি। শরৎ মাথা নেড়ে হ্যাঁ জানাতেই শিফা নকশিকে নিয়ে চলে গেল। চাচি ফুপু যেতেই শরৎ মনোযোগ দিল মেয়েটির দিকে। এই প্রথম তাকালো সে মেয়েটির দিকে। শ্যাম রঙা লম্বাটে মুখ, ছোট কপাল, নাকটা খুব সরু আর চিকন, কান্নার দমকে ঠোঁট ফুলিয়ে রেখেছে। শরৎ এবার এগিয়ে বিছানায় গিয়ে বসলো। বার দুয়েক গলখাকারি দিল, কিন্তু তাতে মেয়েটির মাঝে কোনো প্রতিক্রিয়া হলো না। সে কেঁদেই চলেছে অনবরত, যেন কেউ তাকে কান্নার জন্য এখানে বসিয়ে দিয়েছে। বাধ্য হয়ে এবার শরৎ কথা বলল, তোমার নামটা কি যেন? প্রশ্ন শুনে রূপসা এবার মাথা তুলে সেকেন্ড কয়েক শরৎকে দেখল, চোখ নামিয়ে ফের শুরু করলো কান্না। একই অবস্থা ভেবে পায় না শরৎ। আচ্ছা শোনো, কান্না থামাও। কোনো হেলদোল হলো না মেয়েটির মাঝে, তাই শরৎ তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। ধরল না রূপসা সেই গ্লাস, উল্টো বসা জায়গা থেকে আরেকটু পিছিয়ে গেল। জীবনে এত বড় বিপদে তো শরৎ কখনোই পড়েনি, এ কি মুসিবত হলো তার। তুমি কি কান্না করেই যাবে? আচ্ছা শোনো, তোমার কি আমাকে অপছন্দ হয়েছে? মানে আমি দেখতে খুব বেশি কি কুৎসিত? দেখো বিয়ে তো হয়ে গিয়েছে, এখন তো কিছু করার নেই, তাই না? আমি জানি তোমার হয়তো আমাকে বুড়ো বুড়ো লাগছে, কিন্তু এটা তো স্বাভাবিক, এমন বয়সের পার্থক্যকেও বিয়ে হয়তো। শরৎ বলেই গেল একের পর এক, কিন্তু মেয়েটি তো কিছুতেই থামছে না। এবার শরতের নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। এ কেমন মেয়ে? বর পছন্দ না হলে বলুক সরাসরি, অবশ্য বললেই বাকি, এখন কিছুই করার নেই। পেটে যা খিদে ছিল তা উবে গেল এই কান্নাকাটির ঠেলায়। রাতও 10টা বেজে গেছে, সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে নিশ্চয়। বিছানায় থাকা খাবার দাবার তুলে সব তার কাঠের টেবিলটাতে রেখে দিল। রূপসা বসার জায়গা পরিবর্তন করলো, অথচ কান্নাকাটিতে কোনো পরিবর্তন এলো না। মাথা চেপে ধরে শরৎ গিয়ে বসলো চেয়ারে। ঘরের দরজা তখন লাগিয়ে এসেছে সে। মেয়েটার এই গুনগুনিয়ে কান্নাতে তার মাথা ধরে যাচ্ছে। সে মনে মনে নিজেকে গালিও দিল কয়েক দফা। জীবনে নারী ঘটিত ভুল কি সব তার জীবনেই ঘটার ছিল? প্রথমে অলি, তারপর সোহা, এখন রূপসা। শরতের সহজ সরল জীবনটাতে এত গরল, এগুলোর শেষ কোথায়? রাতভর শরৎ কিছু সময় এটা সেটা বলে বলে কখনো থামাতে চেষ্টা করলো, কখনো হাল ছেড়ে দিল। রূপসাও কখনো গুনগুনিয়ে, কখনো বা ফুপিয়ে কাঁদল।
তবুও কান্নায় সমাপ্তি টানল না। রাত পেরিয়ে ভোরের পূর্ব মুহূর্তে এসে শরৎ যখন নামাজের জন্য বের হবে, তখন দেখল ঘুমে ঢুলু ঢুলু রূপসা বসা অবস্থায় গা দেলিয়ে দিয়েছে খাটের কার্নিশে। আতশোয়া অবস্থায় ঘাড় বেঁকে আছে দেখে শরতের মনে হলো একটু ঠিক করে দেই, কিন্তু ইতস্ততায় গায়ে হাত দিয়ে ইচ্ছে হলো না। সে খুব কাছ থেকে খেয়াল করলো রূপসাকে। এত পিচ্চি মেয়েটা। কেমন আজব এক অনুভূতি জেঁকে ধরল শরৎকে। সত্যি মেয়েটি খুব ছোট, বয়স কত হবে, 16 নাকি 17? নিজেই নিজেকে প্রশ্ন করে বসল। আজ আলতার পরীক্ষা আছে, তাই সকালে উঠেই প্রথমে বই হাতে বসল। 1 ঘন্টা পড়াশোনা, তারপর গোসলে ঢুকবে এবং কলেজের জন্য তৈরি হবে, তবেই নাস্তা করে বের হবে। রুটিন তার এমনটাই হয় পরীক্ষার সময়, কিন্তু তার পরিকল্পিত নিয়মে ব্যাঘাত ঘটিয়ে ফোনটা বেজে উঠল। সে ব্যস্ত হাতে ফোন ধরতেই নকশি বলল, পরীক্ষার পড়া সব কমপ্লিট হয়েছে? হ্যাঁ আম্মা। নাস্তা করেছিস? না। আগে গোসল সেরে নাস্তা কর, তারপর তৈরি হয়ে পড়। তাড়াহুড়ো করবি না, প্রেসারও নেওয়ার দরকার নেই একদম। ওহ, তুই নাকি এখন আর আসবি না বলেছিস তোর মামার কাছে? নকশির হঠাৎ মনে পড়ল এমন করে বলল কথাটা। নকশি কাল আহসানের সাথে কথা বলতে বলতে জানিয়েছিল এবার একদম বোর্ড পরীক্ষার পরে বাড়ি ফিরবে সে। নকশির প্রশ্নে সে জানালো, মামাকে তো তাই বললাম, কিন্তু কাল শরৎ ভাই বিয়ে করলো, ভাবি দেখবো না। আর এমনিতেও আমি এখনো জারিফকে দেখি নাই, কোলে নেই নাই, সেজন্য তো কত কি পরিকল্পনা করলাম। আমি পরীক্ষা শেষ হলেই আব্বাকে বলবো নিতে আসতে। আলতার মুখে আওলাদের কথা শুনে কিছুটা বিমর্ষ হলো নকশি। সে তো ভেবে রেখেছিল জহিরকে বলবে সে যেন আলতাকে এসে নিয়ে যায়, কিন্তু আলতা তো নিজের বাবাকে বলবে বলে ঠিক করে রেখেছে। লোকে বলে সৎ মা কখনো আপন হয় না। নকশির মনে হলো কথাটা শুধু মা নয়, বরং সৎ মা বাবা, হয়তো ভাই বোনের ক্ষেত্রেও একই। দীর্ঘশ্বাস চেপে নকশি বলল, ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। আমাকে জানাস কবে আসবি। আমাকে জানাস কবে আসবি। এই এক বাক্যেই অপরিণত বুদ্ধির আলতাকে কিছু বুঝিয়ে দিল। সে তৎক্ষণাৎ নিজের ভুল শুধরে বলল, আমি ভাবতেছি একা আসা যাওয়াটা শিখবো। আম্মা, এবার নিজে নিজে আসার চেষ্টা করি। মাথা নষ্ট হয়ে গেছে তোর? এটা কি কাছে পিঠে কোনো জায়গা যে বললেই আসতে পারবি একা? তার উপর শুনিস না চারপাশে মেয়েদের কত বিপদ হইতেছে। কোনো দরকার নাই তোর আব্বাকে বলবি আসতে। আর আহসান ভাই, শরৎ ওরা শুনলে তোর আগে আমাকে বকবে। কঠিন গলায় আলতাকে বকে দিল নকশি। এ নিয়ে আর কোনো কথা হবে না। আলতা যেন কিছুতেই একা না আসে সে বিষয়ে কড়া করে সতর্ক করলেন। মা মেয়ে কথাবার্তায় পরিসমাপ্তি টানল পিচ্চি জারিফের কান্না শুনে। তারপর আলতা গোসল নাস্তা সবই সময় মতো শেষ করে কলেজের জন্য বেরিয়ে গেল। দুপুর 1:30 আলতার পরীক্ষা শেষ। সে কলেজ থেকে বের হয়ে হোস্টেলের উদ্দেশ্যে ফিরছিল। রিকশায় উঠতে যাবে ঠিক সেই মুহূর্তে কোথা থেকে নীরব এসে উপস্থিত হলো। আলতা খেয়াল করেছে নীরব যখন জানল আলতার জীবনে শিশির আছে, তখন সে চুপচাপ হয়ে গিয়েছিল। নাহারের উছিলাতেই মাঝে মধ্যে এসে কথা বলতো আলতার সাথে, কিন্তু সপ্তাহখানেক ধরে তার চিত্র বদলে গেছে। রোজই আসছে কলেজের সামনে কিংবা তার হোস্টেলের সামনে। আলতা দেখেও না দেখার ভান করে, কিন্তু কোনো না কোনোভাবে কথা বলেই ফেলে সে। এ নিয়ে মহা মুশকিলে পড়েছে আলতা, কিন্তু এই শহরে কাকে বলবে সে কথা? বললেই কি সমাধান হয়ে যাবে, নাকি উল্টো আরও নতুন ঝামেলায় পড়তে হবে? রিকশাওয়ালা প্যাডেল ঘোরানোর আগেই নীরব এসে আলতাকে বলল,